আমাদের আশেপাশে এরকম বাবা মায়েদের খুব কম খুঁজে পাওয়া যাবে যাদের বাচ্চাদের কম ঠান্ডা লাগে বা ঠান্ডা লাগেই না। আমরা হাজারো চেষ্টা করি না কেন, একটু এপাশ থেকে ওপাশ হলেই ঠান্ডা লেগে যায়। কি সিজন চেঞ্জ, কি বর্ষা, কি শীত, আমরা যতই চেষ্টা করি না কেন এই ঠান্ডা লাগাটা যেন একটা রুটিন মাফিক ব্যাপার হয়ে যায়। একটু ওয়েদার চেঞ্জ, ঠান্ডা লেগে যায়, একটু ঠান্ডা পড়লো, ঠান্ডা লেগে যাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই আমরা ব্যস্ত হয়ে যাই যাতে ওদের এই কষ্টটাকে রিলিফ করানো যায়, যাতে ঠান্ডা লাগার যে কষ্টটা সেটা কমে। তো খুব স্বাভাবিকভাবেই আমরা মেডিসিন খাওয়াই বা ওষুধ খাওয়াই, এবং প্রত্যেকবার বারবার এই যে ঠান্ডা লাগছে এবং তারপরে যে আমরা ওষুধ খাওয়াচ্ছি, তারপরে দুটো জিনিস হচ্ছে। প্রথমত, আপনার বাচ্চার বা সন্তানের যে ন্যাচারাল ইমিউনিটি বা স্বাভাবিক শরীর থেকে তৈরি হওয়া যে প্রতিরোধ ক্ষমতা, সেটা কিন্তু কম কাজ করছে বা সেটার ক্ষমতা কিন্তু হ্রাস পাচ্ছে। আর মেডিসিন বা ওষুধের উপরে একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়ে যাচ্ছে। আর ঠিক এই জায়গাটাতেই হোমমেড রেমেডি বা বাড়িতে তৈরি কিছু পথ্যের দরকার, যেটা ওর ইমিউনিটি বা ন্যাচারাল যে প্রতিরোধ ক্ষমতা সেটাকে সাপোর্ট দিতে পারবে। নমস্কার, আমি দেবাং। ওয়েলকাম টু দ্য বং প্যারেন্টিং। কিছু টোটকা বা কিছু হোমমেড রেমেডি পরম্পরাগতভাবে চলে আসছে, যেগুলোতে মানুষের উপকার হয়, কোনো সাইড এফেক্ট নেই এবং মানুষ ভালো ফলও পায়। এরকমই কিছু টোটকা আমরাও আমাদের সন্তানের জন্য ব্যবহার করেছি এবং সেটাতে ভালো রেজাল্টও পেয়েছি। সেই জন্য বেশ কিছু টোটকা পরপর আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আশা করব আপনারা উপকৃত হবেন। আজকে আমরা যে টোটকাটা নিয়ে বা যে হোমমেড রেমেডিটা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে ঠান্ডা লাগলে কি করা উচিত। রেমেডি নাম্বার 1। দেখুন, ঠান্ডা লাগলে প্রথম যেটা হয় সেটা হচ্ছে লাংসটা ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ ফুসফুস, মানুষের বুকের পাঁজরের ভেতরে যে দুটো থাকে। বাচ্চাতে যখন ঠান্ডা লাগছে তখন এক ধরনের তেল ব্যবহার করতে হয়, যেটাকে আমি এখানে বেসিক্যালি হোমমেড রেমেডি বলছি। সেই তেলটা বাচ্চাদের বুকে এবং পিঠে ভালোভাবে যদি মালিশ করে দেওয়া হয়, তাহলে ওদের ঠান্ডা লাগা থেকে অনেকটা রিলিফ পায়। এই তেলটা কি কি ইউজ করে বা কি কি ব্যবহার করে তৈরি করতে হয় সেটা বলবো, কীভাবে তৈরি করতে হয় সেটা বলবো, এবং তার সাথে কিছু রেস্ট্রিকশনস এবং নিয়ম বলে দেবো, যেগুলোকে একটুখানি পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলেই কোনো সমস্যা হবে না। প্রথমত, তেলটা তৈরি করতে গিয়ে যে যে সামগ্রীগুলো লাগে সেগুলো হলো ঘানিতে পেষা সর্ষের তেল, কালো জিরে, মেথি, জোয়ান, কলাইয়ের ডাল আর রসুন। আমরা একটা ছোট তড়কা প্যান ইউজ করেছি, যার 1/3 ঘানিতে পেষা সর্ষের তেল নিয়েছে। এই সামগ্রীগুলোকে ব্যবহার করে আমরা কিভাবে তেলটা তৈরি করব সেই নিয়ে আমি পরপর বিস্তারিত বলছি, বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, আজকে আমরা রেমেডি নিয়ে আলোচনা করছি। রেমেডি তখনই ব্যবহার করা হয় যখন প্রয়োজন হয় বা দরকার হয়, এটা কিন্তু সবসময় ব্যবহার করার জন্য নয়। অর্থাৎ যখন মনে হচ্ছে আপনার সন্তানের ঠান্ডা লেগেছে বা ঠান্ডা লাগতে পারে, অ্যাজ এ প্যারেন্ট আপনারা কিন্তু এই রেমেডিটা তখনই ব্যবহার করবেন। এটা কিন্তু সবসময় ব্যবহার করার জন্য নয়। আমরা তড়কা প্যানের মধ্যে 1/3 যে ঘানিতে পেষা সর্ষের তেল নিয়েছি, সেটা কিন্তু আমাদের সন্তানের জন্য 7 দিন চলে যাওয়ার মতন। এটা কিন্তু 1 মাস অবধি প্রিজার্ভ করা যায়। অর্থাৎ তেলটা তৈরি করার পর যদি সঠিকভাবে রাখা যায় তাহলে কিন্তু 1 মাস থাকে, চট করে নষ্ট হয় না। এবার আপনাদের প্রয়োজনীয়তা অনুযায়ী আপনারা পরিমাণটা বেশি বা কম করতে পারেন। এতে অ্যাড করা হলো 1 টেবিলস্পুন কালো জিরা, 1 টেবিলস্পুন মেথি, 1 টেবিলস্পুন জোয়ান বা আজওয়াইন, 1 টেবিলস্পুন কলাইয়ের ডাল আর 10 থেকে 11টির মতন রসুন দিয়ে ওভেনে বসিয়ে ভালোভাবে এই তেলটাকে এই সবকটি সামগ্রী সহ ফোটাতে হবে। ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না পর্যন্ত রসুনগুলো ব্রাউনিশ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, যখন ফোটাবেন তখন রসুনটা যেন ব্রাউনিশ হয়, কালো যেন না হয়ে যায়। পুরোপুরি ফুটে গেলে নামিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে একটা পরিষ্কার কাঁচের পাত্রে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে পারেন, অথবা আমরা যেটা করেছি, আমরা সিম্পলি ওপর থেকে যে তেলটা ছিল সেটা কাঁচের পাত্রে ঢেলে নিয়েছি, আর অবশিষ্ট যে এক্সট্র্যাক্টসগুলো ছিল সেগুলো ব্যবহার করে আমরা 2-3 দিন মালিশ করেছি।
এবার এই তেলটা ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়ম বলে দিই। প্রথমত, যে তেলটা আমরা আলাদা করে কাচের পাত্রে রেখে দিলাম সেটা 1 মাস অবধি প্রিজার্ভ করা যায়, নষ্ট হয় না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই তেলটা আপনারা আপনাদের সন্তানের ক্ষেত্রে সারাদিনে 3 থেকে 4 বার লাগাবেন। যে সময় 3 থেকে 4 বার এমন সময় লাগাবেন যার পরে ও 2 থেকে 3 ঘন্টা যেন কোনো এক্সপোজার না হয় ওর, মানে বাইরে যাতে না বেরোয়, কোনোভাবে জল যাতে না ঘাটে বা জল না খেতে হয়, এরকম সময় দেখেই সারাদিনে 3 থেকে 4 বার অ্যাপ্লাই করবেন। আমরা আমাদের সন্তানের ক্ষেত্রে যেটা করতাম, 3টে সময়, ভোরবেলা যখন মালিশ করতাম তারপরেও 2-3 ঘন্টা ঘুমোতো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যখন ও রেস্ট নিত, আর রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে, যার পরে তো অটোমেটিক্যালি ঘুমিয়ে পড়তো। এই 3টে সময় ছাড়া আরেকটা যে কোনো সময় আপনারা অ্যাপ্লাই করতে পারেন। 3 নম্বর পয়েন্ট যেটা বলার সেটা হচ্ছে, এই তেলটা মালিশ করার পর কোনোভাবে যেন ওপেন এয়ারে এক্সপোজার না হয়, কোনোভাবে যেন জল না ঘাটে, যেন ওয়াশরুম না যায় বা জল না খায়। যদি একান্ত জল তেষ্টা পায় তাহলে কিন্তু গরম জল খাওয়াতে হবে। এই তেলটা জেনারেলি আপনার সন্তানের বুকের ছাতিতে, পিঠে, পায়ের তলায় ভালোভাবে ঘষে ঘষে মালিশ করবেন, যেন জায়গাটা গরম হয়ে যায়। যদি কোনোভাবে হাতে যায় তাহলে খেয়াল রাখবেন হাতটা যেন মুখে না দেয়। অনেক বাচ্চাদের মুখে হাত দেওয়ার একটা প্রবণতা থাকে, তাদের ক্ষেত্রে হাতটা অ্যাভয়েড করাটাই ভালো, কারণ এটা খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন মুখের ভিতরে না যায় বা খেয়ে যাতে না ফেলে। আরেকটা পয়েন্ট এক্ষেত্রেও বলে রাখি, অনেক বাবা মা, অনেক প্যারেন্টরা এটা জানেন যে তাদের বাচ্চাদের সর্ষের তেলে অ্যালার্জি আছে। আমি সেই জন্য প্রথমেই ঘানিতে পেশা সর্ষের তেলের কথা বলেছি। যদি তাতেও অসুবিধা হয়ে থাকে তাহলে অ্যাভয়েড করাটাই ভালো। আর যারা জানেন না যে তাদের সন্তানের সর্ষের তেলে অ্যালার্জি আছে নাকি, সেই জন্য একবেলা ফার্স্ট টাইম পায়ে, পুরো পায়ে, অর্থাৎ হিপ থেকে শুরু করে বা থাই, কাফ মাসেল, পুরো পাটা ইউজ করে দেখতে পারেন যে সেখানে কোনো রিয়াকশান হচ্ছে নাকি বা অ্যালার্জি হচ্ছে নাকি। যদি অ্যালার্জি হয় তাহলে অ্যাভয়েড করবেন। জন্মের 1 মাস পর থেকেই এই তেলটা কিন্তু ব্যবহার করা যায়। যখন মনে হচ্ছে যে আপনার বাচ্চার ঠান্ডা লেগেছে বা ঠান্ডা লাগার মতন পরিস্থিতি তৈরি হচ্ছে বা চিল ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা, যখন আপনি একটা গরম অনুভূতি ওকে দিতে চাইছেন, তখন এই তেলটা ইউজ করে মালিশ করতে পারেন। তবে এটা বড়দের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা যায়, অর্থাৎ বড়দের ক্ষেত্রে, আমাদের মতন প্রাপ্তবয়স্ক মানুষদের ক্ষেত্রে যাদের ঠান্ডা লাগছে বা প্রচণ্ড চিল ওয়েদার, সেখান থেকে নিজেকে বাঁচাতে চাইছি, আমরাও কিন্তু এটা ব্যবহার করতে পারি। ঠান্ডা লাগা বা ঠান্ডা লাগতে পারে বা প্রচণ্ড চিল ওয়েদার ছাড়া যদি আমরা ব্যবহার করি, এমন নয় যে গরমকালে ঠান্ডা লাগে না, অনেক সময় সর্দি গরমি লেগে যায়, তখনও ব্যবহার করা যায়, কিন্তু তখন একটু কম পরিমাণে ব্যবহার করতে হয় বা কম বার ব্যবহার করতে হয়। যেটা আমি 3 থেকে 4 বার বললাম, সেটা 2 থেকে 3 বার ব্যবহার করবেন। নর্মাল টাইমে এটা ব্যবহার করা এই জন্য উচিত নয়, কারণ এটা এতটাই হিট জেনারেট করে, সেখান থেকে পেটের প্রবলেম বা স্কিন র্যাশ তৈরি হতে পারে। সেই জন্য নর্মাল টাইমে এটা না ব্যবহার করাটাই ভালো। তেলটা 3 থেকে 4 বার মালিশ করার পর অটোমেটিক্যালি দেখবেন যে ওর বমি বা পটির সাথে মিউকাস বা কফগুলো বেরিয়ে যাচ্ছে এবং রাত্রে ঘুমোতেও অসুবিধা হচ্ছে না। আমাদের মেয়ের খুব ছোট্টবেলা থেকে একটা ঠান্ডা লাগার ধাত আছে, বারবার ঠান্ডা লেগে যায়। প্রথম যখন ফ্রিকুয়েন্ট ঠান্ডা লাগছে, খুব স্বাভাবিকভাবে আমরাও ওষুধ খাওয়াতাম, কিন্তু তারপর থেকে যখন এই পথ্যটা বা হোমমেড রেমেডিটা ব্যবহার করতে শুরু করলাম, তখন যখন মনে হচ্ছে ওর ঠান্ডা লেগেছে বা একদম ইনিশিয়াল স্টেজে, প্রাথমিক পর্যায়ে আমরা যখন এটা ব্যবহার করা শুরু করি, তখন থেকেই দেখি যে ওর ঠান্ডা লাগার ব্যাপারটা যথেষ্ট কন্ট্রোলে চলে আসে। আর শীতকাল তখন খুব মাঝে মাঝেও আমরা এটা ব্যবহার করি, যখন ওয়েদার প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় বা প্রচণ্ড টেম্পারেচারটা কমে যায়, তখনও আমরা এটা ব্যবহার করি, তখন ওর ঠান্ডা লাগার প্রবণতাটাও কিন্তু অনেকটা আন্ডার কন্ট্রোল থাকে। আশা করি যে হোমমেড রেমেডিটার কথা আজকে আমরা আলোচনা করলাম সেটা আপনাদের ক্ষেত্রেও কাজে লাগবে, আপনারাও ভালো রেজাল্ট পাবেন। এরকম আরও পথ্য, আরও হোমমেড রেমেডি, আরও বিভিন্ন চাইল্ড কেয়ারের ব্যাপারে ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, পাশে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাতে করে পরবর্তী যে আপডেটসগুলো আছে সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।